আমি জানি কিছু হয়তো শীর্ষস্তরের নেতা, আওয়ামী লীগের নেতা, তারা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কয়েকদিনের মধ্যে, সেখানে হয়তো একটা রণনীতি তৈরি করা করবেন। কিন্তু সেটা আমার মনে হয় না যে খুব দ্রুত কিছু এরকম ভাবুন মেসেজ যদি গিয়ে থাকে যে ভারত আওয়ামী লীগের উপর থেকে হাত তুলে নিয়েছে, হুম, হুম। সেই মেসেজটা সঠিক নয়। বিশেষ করে ভারত তারেক রহমানের একটা বক্তব্যে খুবই উৎসাহিত আমি জানি, সেটা হচ্ছে যে তিনি বলেছিলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাস করেন। তিনি বাংলাদেশ নয়, তিনি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটা বলেছেন। এখন করবেন কি করবেন না পরের কথা, কিন্তু ভারত এখনো কিন্তু যখনই কোনো প্রশ্ন করা হয় বাংলাদেশ সম্পর্কে, সেখানে কিন্তু একটি কথা সবসময় উল্লেখ করা হয় যে ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ বাংলাদেশ। এই ইনক্লুসিভ বাংলাদেশ বলতে একটা বৃহত্তম রাজনৈতিক দল সেটা যদি সমাজের বাইরে ওর স্বাভাবিক প্রক্রিয়া, সামাজিক স্বাভাবিক প্রক্রিয়া বা রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে থাকে, তাহলে সেটা সেই সরকারের পক্ষে কিন্তু ভবিষ্যতে একটা বিপদ হলেও হতে পারে। আপনি যদি একটা বক্তৃতা লক্ষ্য করেন সেখানে, যেখানে তিনি বলেছিলেন অন্যভাবে যে আপনারা 17-18 মাস ইউনূস সরকার দেখেছেন, এবং তখন আমি যা বলতাম কেউ বিশ্বাস করতেন না, এখন হাতে নাতে সকলে বুঝতে পারছেন সেই সরকার কিভাবে চলেছে। এখন তারেক রহমানের নেতৃত্বে একটা সরকার এসছে, সুতরাং সেই সরকারটাও দেখুন কেমন চলে। ফলে তিনি একটা বার্তা হয়তো দিয়েছেন যে একটু দেখা যাক, মানে অপেক্ষা করার একটা নীতি কথা বলা হয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের অন্য নেতাদের সঙ্গে কথা বলে আমি কিন্তু বুঝেছি যে তারাও একই ধরনের কথা ভাবছে। আমরা হয়তো একটু বেশি আশা করছি যে 17-18 মাস কেটে গেছে, এটা ঠিকই, কিন্তু আরো 2-3 মাস অপেক্ষা করাটা খুব একটা ভুল হবে না, বরঞ্চ আচ্ছা। তাড়াহুড়ো করলেই ভুল হবে আর কি। আপনি কি বলতে চাচ্ছেন, আহ, এই যে 2-3 মাস শব্দটা উচ্চারণ করলেন, এই 2-3 মাসের মধ্যেই রাজনৈতিক মেরুকরণ ঘটতে পারে, বা আমি যদি সরাসরি বলি যে আওয়ামী লীগের রাজনীতি করার একটা আহ মেঠো পথ তৈরি হতে পারে, বিষয়টি কি এরকম? আমার মনে হয় ভবিষ্যতে তো, দেখুন এখন পর্যন্ত যেটা আমি দেখছি বা লক্ষ্য রাখছি সেটা হচ্ছে যে আমরাও লক্ষ্য রাখছি, মানে ভারত সরকারও লক্ষ্য রাখছে, নিচু তলার অনেক কর্মীদের তাদের কিন্তু তাদের আবার স্বাভাবিক জীবনে ফেরার একটা সুযোগ আসছে, অনেকে জামিনও পাচ্ছে। ছোটখাটো আমি বলছি, যদি ধরে নেন যে 1, 2, 3, 4, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তবে তৃতীয় চতুর্থদের ক্ষেত্রে কিন্তু কিছু আগের তুলনায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সবটাই যে হয়েছে তাও নয়, কিন্তু হচ্ছে সেটা। কিন্তু এখনো যেমন ধরুন উপজেলা পর্যায়ে যারা নেতা ছিলেন তাদের ক্ষেত্রে এখনো তো হয়নি, প্রথম টায়ার তো সব শেষে হবে, দ্বিতীয় টায়ারও আমার মনে হয় এখনো সময় লাগবে। আগে তৃতীয় চতুর্থ টায়ারের যারা আছে, আওয়ামী লীগের কর্মীদের কথা বলছি, তাদের যদি স্বাভাবিক জীবনযাপন ফিরতে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, হয়নি তো তা না। আজকে তো একটা ভালো সুখবর শুনলাম যে একজন সাংবাদিক অন্তত জামিন পেয়েছেন। জি, আমি আশা শুনে করবো। আসলে অনেক আলমগীর। হুম। তো আমার যেটা মনে হয়, যেটা আমি যতদূর জানি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আমার কথা হয়, তারাও কিন্তু এটা মনে করেন যে এটা তাড়াহুড়ো করার কিছু নেই। আপনি যদি একটা বক্তৃতা লক্ষ্য করেন সেখানে, যেখানে তিনি বলেছিলেন অন্যভাবে যে আপনারা 17-18 মাস ইউনূস সরকার দেখেছেন, এবং তখন আমি যা বলতাম কেউ বিশ্বাস করতেন না, এখন হাতে নাতে সকলে বুঝতে পারছেন সেই সরকার কিভাবে চলেছে। এখন তারেক রহমানের নেতৃত্বে একটা সরকার এসছে, সুতরাং সেই সরকারটাও দেখুন কেমন চলে। ফলে তিনি একটা বার্তা হয়তো দিয়েছেন যে একটু দেখা যাক, মানে অপেক্ষা করার একটা নীতি কথা বলা হয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের অন্য নেতাদের সঙ্গে কথা বলে আমি কিন্তু বুঝেছি যে তারাও একই ধরনের কথা ভাবছেন, যে একটা তাড়াহুড়ো করে হই হই করে মাঠে নেমে পড়তে গেলে একটা ভুল বার্তা যেতে পারে। আবার সেই বিএনপি, জামায়াত ইত্যাদি বাকি ইসলামিক সংগঠন, ইসলামিক ছাত্র সংগঠন, নিষিদ্ধ সংগঠন, এই সব আবার এক হয়ে যাবে। ফলে এই ক্ষেত্রে আওয়ামী লীগকে একটু ধরে বেঁধে এগোনোটাই, সেটাই বোধহয় রণনীতি, সেটাই কৌশল আমার মনে হয়। আচ্ছা। আহ এই আপনি যেমন বলছেন যে ভারত সবসময় ইনক্লুসিভ পলিটিক্স এর কথা বলছে বাংলাদেশের ক্ষেত্রে, বা ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রেও তারা এখানে বলতে চায়। এখন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি একটু জিজ্ঞাসা করি যে আহ, আসলে কি ভারত কোনোভাবে, আপনি যেগুলো বলছেন সেগুলো সব ঠিক আছে আপনার জায়গা থেকে, কিন্তু যে প্রশ্নগুলো অ্যারাইজ করছে অনেকের মনে জাগছে, ভারত কি আসলে আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের জটিলতার মধ্যে আছে, যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, বা আমি দ্য প্রিন্টের কথা বলছিলাম, যেখানে যার শিরোনামটি হচ্ছে নতুন ট্রাকে ভারত বাংলাদেশ সম্পর্ক,
সেখানে একটি জায়গায় বলা রয়েছে যে বাংলাদেশের গোয়েন্দা প্রধান জেনারেল কায়সার চৌধুরী রয়ের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন ইস্যুতে। আহ, আবার আহ, অজিত দোভালের সঙ্গে ডক্টর খলিলের বৈঠক হয়েছে। কিন্তু জটিলতা এখনো পর্যন্ত রয়ে গেছে, সেটি হচ্ছে আওয়ামী লীগ বিষয়। দ্য প্রিন্টের বক্তব্যগুলো এরকম, আমার মনে হয় অন্য গণমাধ্যমে এ ধরনের কথাবার্তা আসছে। আসলে কি কোনো ধরনের জটিলতা? না, প্রথম কথা, ভারতের এখনো ঘোষিত নীতির কোনো পরিবর্তন নেই। এই নীতিটি হলো আচ্ছা। যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেটা চাইবেন, তারা যেখানে এমন আছেন এমন তারা থাকতে পারেন, ভারত তাদের আশ্রয় দিয়েছে এবং আশ্রয় দিচ্ছে। এখন সেই নীতির এখনো কোনো পরিবর্তন কিছু ঘটেছে বলে আমার মনে হয় না। যেটা বললেন আপনি জটিলতার প্রশ্ন, জটিলতা হয়তো এইটাই হয়তো হতে পারে যে এখনো হয়তো বিএনপি নেতৃত্ব খুব সহজে আওয়ামী লীগকে গ্রহণ করতে চাইছে না। সেটার তো জটিলতা, কিন্তু আমি তো সেটা বলছি, সেটা এত তাড়াতাড়ি হওয়া সম্ভব নয়, একটু সময় লাগতে পারে। কারণ নির্ভর করছে আর একটা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে বিএনপি এবং জামায়াতের মধ্যে সমীকরণটা কোন জায়গায় যায়। জামায়াত ধীরে ধীরে সোচ্চার হতে শুরু করেছে, মুখ খুলছে। এখন সেইটা হুম। যদি একটা বিরোধের পর্যায়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো যাকে জামায়াতকে যে মাঠে ময়দানে দাঁড়িয়ে রুখতে পারবে, সেটা কিন্তু আওয়ামী লীগ। ফলে এই প্রথম এটা ভবিষ্যতে, আমি বলছি না এখনই কাল পরশু 2-1 মাসের মধ্যে কিছু ঘটছে। হুম, হুম, হুম। ফলে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির জন্য দীর্ঘ 16 বছর প্রায় রাজত্ব করেছেন আওয়ামী লীগ। ফলে এখন কয়েক মাস, 1-2 বছর অপেক্ষা করাটা, আমি একটা টাইম ফ্রেম দেখছি, আমার নিজের মনে হয়েছে সমস্ত কথা বলে, আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে, সেটা হচ্ছে যে ওরা একটা মিনিমাম 2 বছরের সময়সীমা ভাবছেন, যে তার আগে বোধহয় কোনো তাড়াহুড়ো করাটা সঠিক কাজ হবে না। Correctly। মানে 2 বছর বলতে মানে তারা বাংলাদেশের রাজনীতি ওপেন করতে চায় এরকম? হ্যাঁ, এক্ষেত্রে দুই নিশ্চয়ই বছর তারা তো দেশে থেকে রাজনীতি করতে চায়, রাজনীতি করতে চায়, ভবিষ্যতে আবার যখন নির্বাচন বলছি, হবে তখন রাজনীতি করবে, মানে টাইম ফ্রেমের কথা এটাতে বলছি যে প্রধান এখন মাথাটা কিন্তু। যেটা, জটিলতা যেটা, এই জটিলতাটা হলো যে নিষেধাজ্ঞাটা তো প্রত্যাহার করতে হবে। কাল যদি হুম, আওয়ামী লীগ নেতৃবৃন্দ সবাই ঠিক করে যে তারা চলে যাবেন ঢাকাতে, নিষেধাজ্ঞা আছে তো, গিয়ে বাড়িতে থাকতে হবে তো, অথবা জেলে থাকতে হবে বা কোথাও থাকতে হবে। হুম, 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 হুম। নিষেধাজ্ঞাটা যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে ততক্ষণ তো কোনো একটা স্টেপ বা পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। আমি জানি কিছু হয়তো শীর্ষ স্তরের নেতা, আওয়ামী লীগের নেতা, তারা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কয়েকদিনের মধ্যে, সেখানে হয়তো একটা রণনীতি তৈরি করা করবেন। কিন্তু সেটা আমার মনে হয় না যে খুব দ্রুত কিছু এরকম ভাবুন মেসেজ যদি গিয়ে থাকে যে ভারত আওয়ামী লীগের উপর থেকে হাত তুলে নিয়েছে, হুম, হুম। সেই মেসেজটা সঠিক নয়। এবং সে কৌশলগত ক্ষেত্রে কারণে তারেক রহমানের আওয়ামী লীগের উপর থেকে ভারত হাত উঠিয়ে নিয়েছে, এই হ্যাঁ, যদি হ্যাঁ। বার্তা যায়, তাহলে সেই বার্তাটা সঠিক নয়। কারণ আচ্ছা, তার আচ্ছা। তার কারণ হচ্ছে, ধরুন আপনার ছোট্ট একটা উদাহরণ দিয়ে প্রথম এই পর্যায়ে বলি, যে এই হুম, হুম। ধরুন ভারত থেকে যে ডিজেল যেটা যাবে, আগে ট্রেনে যেত, এখন তো শেখ হাসিনা মোদী উদ্বোধন করার পর ওই পাইপ লাইনে যায় না, সেটাকে মৈত্রী হুম, হুম, পাইপ লাইন বলে। আর হুম, সৌভাগ্যবশত পাইপ লাইনটা অক্ষত আছে। এই হুম, মানে হুম, 5ই আগস্টের কারণে পাইপ লাইনটার ক্ষতি হয়। ফলে যখনই ওখান দিয়ে ডিজেলটা যাবে, তখন প্রতি মুহূর্তে তো আওয়ামী লীগের কথা তো সাধারণ মানুষ, কৃষক যারা ডিজেল পাবেন, তারা তো উপলব্ধি করবেন। ফলে এই কাজের মাধ্যমে তাদের প্রয়োজনীয়তাটা তারা কিন্তু বোঝাচ্ছে। কিন্তু সেটা কিন্তু আমি বলছি, গতকাল থেকে আমরা যেভাবে বলছি সাংবাদিকরা, যে শেখ হাসিনা তৈরি করা পাইপলাইন দিয়ে ডিজেল যাচ্ছে, আওয়ামী লীগ নেতারা কিন্তু সেরকম কেউ প্রকাশ্যে এরকম কোনো কমেন্ট এখনো করেন বা করছেন না। সেটা করছেন না তাদের সুচিন্তিত ভাবে, যে একটা ভুল বার্তা যেতে পারে, যে শেষ পর্যন্ত আমাদের লাইন তো ব্যবহার করতে হলো। এই ধরনের রাজনীতিটা কোনো পরিবেশ, বন্ধুত্বের সৌহার্দ্যের পরিবেশ তৈরি করবে না। সেই কারণে হয়তো কমেন্ট করছেন না, কিন্তু আমাদের বলতে অসুবিধা কিছু নেই, আমরা তো বলবোই যে শেখ হুম, হাসিনা হুম। নরেন্দ্র মোদী তৈরি করা পাইপলাইন দিয়ে ডিজেল যাচ্ছে। এবং আশা করি, মজা করে কেউ কেউ বলেছিল, আমাকে দেখলাম লেখার পর কমেন্ট করেছে যে ওটা ডিজেলটা তো আবার ফ্যাসিবাদী ডিজেল নয় তো। এবং সেটা যারা ব্যবহার করছেন তারা বুঝবেন ফ্যাসিবাদী ডিজেল না অন্য ধরনের ডিজেল। আমি একটা প্রশ্ন একটু খোলামেলাভাবে করতে চাই। এরকম আপনি যেমন বলছেন যে ভারত তার নীতি থেকে সরে আসেনি বাংলাদেশ পার্সপেক্টিভে, আবার এ কথাও অনেকে বলেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলই হোক, সেটি মৌলবাদী রাজনৈতিক দল হোক কিংবা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হোক, তারা যদি ভারতকে নিশ্চয়তা দেয় তাদের সীমান্তের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না,
তবে ভারত যে কাউকে মেনে নিতে রাজি আছে। যেমন আমি যদি বলি সরাসরি, সে জামাতে ইসলামী হোক, হেফাজতে ইসলামী হোক, বিষয়টি কি এরকম যে আসলে ভারত তার স্বার্থে যে কোনো কিছু, যে এখন কোনো তো দলকে সমর্থন দিতে পারে? এখন তো মানুষ ভোট দিয়ে দিয়েছে, দিয়ে তাদের পছন্দ ঘোষণা করে দিয়েছেন, ব্যালটে ছাপ দিয়ে দিয়েছেন কাকে তারা পছন্দ করে। আমি বলছি সংখ্যাগরিষ্ঠ মানুষ, হুম, হুম, সকলেই হুম। নয়, কারণ জামায়াতে 40% ভোট পেয়েছে। ফলে এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষ যে সরকারকে তারা নির্বাচিত করেছেন, এখন দায়িত্বটা তাদেরই। ফলে এখন এই মুহূর্তে ভারত আবার জামায়াত হলে ভালো হতো, এই ভাবনাটাই তো খারাপ। তার চেয়ে তো আমি বলবো জামায়াতের থেকে আওয়ামী লীগ হলে আরো ভালো হতো, সেটাও তো হওয়া সম্ভব হচ্ছে হুম, না। হুম। কিন্তু এখন বিএনপিকেই সময় দিতে হবে, সুযোগ না, দিতে আমি হবে এই আরো। আমি এই প্রশ্নটা এই বললাম যে যারা মনে করছেন যে আওয়ামী লীগের প্রতি আর ভারতের সেই প্রেম প্রীতি ভালোবাসা শ্রদ্ধা বা সেই অটুট সম্পর্ক এখন আর নেই, আমি সেই জায়গা থেকে এক্সাম্পল হিসেবে বললাম যে তাহলে বিএনপি এসেছে বিএনপির সঙ্গে মার্চ করতে হবে খামাখা আওয়ামী লীগের জন্য, বা এগুলো না, করে ভারতের সেটা অভ্যন্তরীণ রাজনীতি নষ্ট একেবারে হচ্ছে। তারা মানে হুম, বাংলাদেশের একটা মানুষ, তারা আমি মনে করি দ্বিধা বিভক্ত, মানে তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের বাঙালি জাতীয়তাবাদ, একটা বিএনপি হচ্ছে জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ, আর একটা ইসলামিক বাঙালি জাতীয়তাবাদ। ফলে তিন ভাগ সবসময় ভারতে, কিন্তু 80 ভাগই মানুষ তাদের কিন্তু পছন্দের দল আওয়ামী লীগ। সাধারণ মানুষ যদি বলে, তারা কেউ বিএনপিকে অপছন্দ করছে না, বাধ্য হয়ে তাদের বিএনপি ক্ষমতায় এসছে, ফলে তারা কেমন করেন দেখার অপেক্ষায় আছে। কিন্তু জামায়াতকে পছন্দ করে নেবে এটা কিন্তু কোনো সরকার, যে কোনো সরকারি যখন কোনো সিদ্ধান্ত নয়, তখন সেটা কিন্তু পপুলার কনসেপ্ট বা পপুলার ম্যান্ডেট দেখে সিদ্ধান্ত নেয়। এখন যদি মনে হয় যে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ যেহেতু আওয়ামী লীগের প্রতি স্বচ্ছন্দ ছিল দীর্ঘকাল ধরে, একটা ঐতিহাসিক কারণে, ফলে সেটা চট করে একবারে মৌলবাদী জামায়াতের দিকে চলে যাবে, এটা মনে হয় না। সেই কারণে ভারত সরকার সিদ্ধান্ত পরিবর্তন করবে এমনও মনে হয়। আমার মনে হয় আপাতত বিএনপি কে সময় দিতে ভারত সরকারও চাইছে, এবং বিএনপি কাজ শুরু করুক, এখনো তো কাজ শুরু করেননি, শুরু করুক, তারা পার্লামেন্টে আসুন। কি কি জনগণ এখন এই মুহূর্তে একটা বড় সংকট ভারত বাংলাদেশ দুজনকেই ভুগতে হচ্ছে, যেটা দুজনেই দায়ী নয়, সেটা হচ্ছে ইরান এবং বনাম ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ হতে পারে। আমরা বাংলাদেশের যে চিত্র দেখছি, সেই চিত্র তো ভারতে এখনো সৌভাগ্যময় হয়নি, কিন্তু ভারতে অলরেডি প্রক্ষারান্তরে যখন এলপিজির একটা ঘুরিয়ে রেশনিং এর ব্যবস্থা হয়েছে, যে আগে 21 দিনে বুক করা যেত, এখন 25 দিনে বুক করা যাবে। কিন্তু একই সঙ্গে আবার দেখুন, প্রোডাকশনও বাড়াতে বলা হয়েছে, সবই হয়েছে, কিন্তু দামও বাড়েছে 60 টাকা পার সিলিন্ডার। ফলে দুই দেশে যে চাপে আছে, এই চাপটার কারণ এখন সেটাকে দিকে নজর দেওয়াটা প্রধান, এবং ভারত তো সহযোগিতা বাড়াচ্ছে। এই সংকটের দিকে তাকিয়ে বাংলাদেশ সরকার চেয়েছেন যাতে আরো বিদ্যুৎ দেওয়া হয়, ভারত সেটা দেবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু সেটা ভারতের চাহিদা মিটিয়ে তবে তারা দিতে পারবে না, আগের মতো হয়তো পারবে না। আমরা একটু অন্য বিষয়ে যদি চাই, একটু ছোট করে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আদি হত্যাকাণ্ডের আহ মূল যে দুই আসামি তারা গ্রেপ্তার হয়েছেন ভারতের বনগাঁতে, এবং সেটি তখনই হলো যে আমাদের সামরিক গোয়েন্দা প্রধান জেনারেল কায়সার চৌধুরী এবং আপনাদের রয়ের প্রধান পরাগ জৈনের মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, সেই বৈঠকে নানান ধরনের তথ্য আদান প্রদানের ভিত্তিতে একটা পর্যায়ে আমরা দেখলাম যে তারা দুজন আটক হলো। যাই হোক, এখন এই দুজনকে আটকের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে নতুন কোন নাটকীয় মোড় আসতে পারে বলে আপনার মনে হয়? যতটুকু তথ্য আপনার পাচ্ছেন, যাদের তাদের জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু নানান ধরনের বিষয় তো আঁচ করা যায় যে এমন কেউ থাকতে পারেন যে এই হত্যাকাণ্ডের পিছনে ঘোলা জলে মাছ শিকার করতে চেয়েছিলেন। অনেকে অনেক ধরনের কানাঘুষা করছে, আপনার কি মনে হয়? না, আমার যেটা মনে হওয়ার ব্যাপার কিছু নেই, যেটা আমি তথ্যের ভিত্তিতে বলবো, এই হুম, মুহূর্তে হুম, সে পুলিশের কাস্টডিতে আছে, পুলিশের হুম, হেফাজতে আছে, জি, এবং সেটা 14 দিন, 14 দিনের হেফাজতে আছে। এই হুম, 14 দিন হুম, হেফাজতে থাকার অর্থ হচ্ছে পুলিশ তাকে, মানে যে স্পেশাল টাস্ক ফোর্স বা দিল্লির গোয়েন্দা দল, তারা এসে তাদেরকে জেরা করছে, জেরা করে আচ্ছা, জানতে চাইছে প্রথমত হত্যাকাণ্ডটা কিভাবে ঘটলো, কেন ঘটলো, কে বা কারা এর পেছনে যুক্ত ছিলেন। এখন কিন্তু সবটাই অভিযুক্ত, এটা নয় অপরাধ প্রমাণিত হয়। এখন হুম, আপনাদের হুম, ওখানে একটা সিনেমা আছে, অনেকে আছে না সাহস করে ভিডিও সব করতে থাকে, আমি মেরেছি, আমি পুলিশ বলে একটা ছেলে চলে গেলো ভারতে, এসে হুম, তাকে হুম, বাধ্য হয়ে ফেরত দিতে হলো।
পরে দেখা গেল তাদের মাথা খারাপ না, এরকম একটা অবস্থা। এখন জানি না এদের ক্ষেত্রে কি একটা পুলিশের তদন্তে কি বেরোবে, এটা কোনো অনুমান করাটা সঠিক হবে না। তবে আপনি যেটা বলছেন যে এরকম বহু ক্ষেত্রে এরকম, আমি সন্দেহটা সবসময় বাংলাদেশ থেকেই বেশি শুনি, আজও শুনেছি। এটা কি অন্য কোনো নাটকীয় মোড় নেবে, নাটকীয় মোড় নেবে? কেউ কি চাইছিলেন নির্বাচন পেছতের জন্য এরকম একটা ঘটনা ঘটুক, কিন্তু নির্বাচন হলো না, কিন্তু তো হয়েই গেল। এসব নানাবিধ জল্পনা কল্পনা আছে। এই কল্পনা কল্পনার পালে আমি আর বাতাস দিতে চাইছি না। আমি তথ্যের ভিত্তিতে পুলিশ সূত্রে কিছু জানতে পারি তখনই বলতে পারবো আর কি।